এবং কিছুদিন আগে ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এটা আমাদের জনদুর্ভোগ বৃদ্ধি করেছে। এটা বলে আমি আমার অন্যান্য বক্তব্য শুরু করছি। যে বিষয়টা নির্বাচনের যে ব্যাপারটা, আগে আমাদেরকে সৎ মানুষ নির্বাচনের জন্য যে প্রক্রিয়াটা সেটা নির্ধারণ করতে হবে। সেজন্য অবশ্যই আগে আইন কানুনগুলো ঠিক করতে হবে। অধ্যাদেশ জারির মাধ্যমে হোক কিংবা গণপরিষদ নির্বাচনটা আগে করা হোক। গণপরিষদ নির্বাচনটা আগে করা হলে সেই গণপরিষদের মাধ্যমে দেশের আইন কানুন, সংবিধান সংশোধন কিংবা যে কোনো পরিবর্তনের ব্যাপারে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা অবশ্যই আমরা জনপ্রতিনিধি কীরূপ হবে এবং তার কি যোগ্যতা থাকবে, তার কি করণীয় থাকবে, জনগণের প্রতি তার কি কর্তব্য থাকবে এবং সাধারণ মানুষের কি অধিকার থাকবে, সেই সমস্ত কিছুই এই গণপরিষদ নির্বাচনের যারা নির্বাচিত প্রতিনিধি হবে তারা সেটা নির্ধারণ করবে এবং বাংলার মানুষ সেটাকে অনুসরণ করবে। আরেকটা ব্যাপার যে প্রশাসক অথবা কিছুদিন আগে যে একটা অধ্যাদেশ জারি করা হলো, সচিবালয় অস্থিরতা সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। কারণ যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সাম্য এবং ন্যায্যতার উপরে ভিত্তি করে, যে মানুষের অধিকার, সেই অনুযায়ী যে অধিকার, যে অধ্যাদেশ জারি হওয়ার কথা যে সকল মানুষের সমান অধিকার, সকল মানুষের দায়িত্ব যারা পালন করবে তারা হবে সরকারি কর্মকর্তা কর্মচারী। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এবং যেহেতু তারা জনগণের দেয়া ট্যাক্সের কারণে সমস্ত সরকারি ব্যক্তিত্ব কিংবা আধা সরকারি ব্যক্তিত্ব তাদের যে বেতন ভাতা উপভোগ করে, সেটা অবশ্যই নাগরিকদের দায়িত্ব পালন করার বিনিময়ে তারা সেটা ভোগ করবে। এবং এই ক্ষেত্রে তারা শুধু তাদের সুযোগ সুবিধা ভোগ করবে, শুধু তাই নয়, তাদের কর্তব্যটা পালন না করলে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে সেটাই তো নির্ধারিত হবে। যে প্রকৃতপক্ষে দেশের আইন কানুন, দেশের মানুষের অধিকার মর্যাদা এবং অধিকার রক্ষার জন্য যে আইন কানুন সেটাই সৃষ্টি করতে হবে এবং সেটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সেটা নির্ধারণ করবে। আমাদের দেশে যে জনদুর্ভোগ, আমরা যদি দেখি কৃষকরা তাদের ঠিকমতো সেচের সুবিধা যদি না পায়, কৃষকরা যদি তাদের বন্যা বন্ধ করার জন্য ঠিকমতো বাঁধ তৈরি করা না হয় তাহলে তাদের একটা জনদুর্ভোগ হয়। এবং এই জনদুর্ভোগের, এই কৃষকদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু সরকারের একটা বড় দায়িত্ব। কারণ নদীমাতৃক আমাদের এই বাংলাদেশে যখন দেখা যাচ্ছে যে বাঁধ উপচিয়ে পানি পড়ছে, পানি বাড়িঘর, গরু ছাগল হাঁস মুরগি ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেটা যে জনদুর্ভোগ, সেটার জন্য অবশ্যই যিনি কৃষিমন্ত্রী থাকেন, যিনি ভূমিমন্ত্রী থাকেন, যিনি নৌপরিবহন মন্ত্রী থাকেন বা নৌবাহিনীর লোকজনও এই ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। কারণ আমাদের দেশে অনেক সময় নদীগুলো চর পড়ে যায়, এই চরগুলো যদি সঠিকভাবে খনন করা না হয়, এবং আমাদের দেশে অতীতে অনেক কন্ট্রাক্টরের মাধ্যমে করা হয়েছে, সেটা সঠিকভাবে খনন হয় নাই। তা আমাদের দেশের নৌবাহিনীর লোকেরা যদি তারা তাদের নৌযানগুলো সবসময় আমাদের নদী দিয়ে চলাচল করে, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের নদীর নাব্যতা থাকবে। তাহলে এক্ষেত্রে দেখা যাবে যদি নদী ঠিকঠাক মতো তার পানি ধারণ করতে পারে তাহলে সেখানে বন্যার সম্ভাবনা হ্রাস পায়। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই আমরা মনে করি যে সংস্কারের যে বিষয় কথা হচ্ছে, এখানে নৌবাহিনীর উপরেও একটা দায়িত্ব অর্পিত হতে পারে। সেনাবাহিনী তার বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট তৈরি করেছে সেটা খুব চমৎকার, সবাই প্রশংসা করে, তার কোনো সমালোচনা শোনা যায় না। ঠিক তেমনি নৌপরিবহন যে কার্যক্রমগুলো, যে নথিপথ ঠিক রাখার জন্য নৌবাহিনীকে অন্তত দায়িত্ব দেওয়া যেতে পারে, যেন তারা তাদের নিজেদের নৌযানগুলো সেখান দিয়ে চালাবে। তারপরে যে বিষয়টা হলো যে নদীমাতৃক বাংলাদেশে বন্যা হতেই পারে, কিন্তু আর কত বছর? আপনি ভেবে দেখেন যে নদীর তীরগুলো পাকা। আমি একসময় মস্কোতে গিয়েছিলাম, সেখানেও দেখেছি নদী আছে, কি সুন্দর নদী প্রবাহিত হয়ে যায়, দুই ধারে নদীর তীরগুলো পাকা এবং নদীর পানি এক দিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। আমাদের দেশের নদীগুলো
যদি দুই পারে এই পাকা করে দেয়া হয়, আমরা বুড়িগঙ্গার তীরে গেলে দেখতে পাবেন যে নদীর অনেক পাকা করা আছে। বাংলাদেশের সর্বত্রই নদীর তীরগুলো পাকা করা যেতে পারে এবং এই ক্ষেত্রে সেনাবাহিনী কিংবা আমাদের যে ন্যাশনাল ভলেন্টিয়ার্স কিংবা রেড ক্রসের যে ভলেন্টিয়ার্স আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে সেনাবাহিনী এই দায়িত্বটা পালন করতে পারে। যদি সেনাবাহিনী তাদের নিজস্ব দায় দায়িত্ব এইটাকে একটা দায় দায়িত্ব মনে করে যে শুধু বহিঃশক্তির বিরুদ্ধে যুদ্ধ করাটাই কিন্তু যুদ্ধ নয়, প্রকৃতির বিরুদ্ধে এই লড়াই করে দেশের মানুষের জীবন রক্ষা করা, সম্পদ রক্ষা করাটাও একটা যুদ্ধ। সেনাবাহিনীকে এই ক্ষেত্রে একটা ব্যাপক ভূমিকা বা একটা দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দেওয়া যেতে পারে, যেটা আমাদের দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরেকটা যেই বিষয় যে আমরা নির্বাচনের জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলি, যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হবেন না কেন প্রত্যেকটা নাগরিক যেমন তার কাছ থেকে তার সেবা পাওয়ার অধিকার রাখে। আমরা যদি তাকে মৌখিকভাবে বলার পরে কাজ না হয় তাহলে এমনভাবে একটা আবেদন করতে হবে যে আবেদনটা তাকে অনলাইনে তাকে আবেদনটা করা হবে এবং সেইটার কপি চলে যাবে স্থানীয় ন্যায়পালের কাছে, অর্থাৎ তার কাছে অর্থাৎ জনপ্রতিনিধির কাছে যে সেবা পাওয়ার জন্য যে আবেদনটা করা হলো অনলাইনে সেটার কপি চলে যাবে স্থানীয় ন্যায়পালের নিকট, সেটার কপি চলে যাবে কেন্দ্রীয় ন্যায়পালের নিকট। ন্যায়পালের বিভিন্ন শাখা যদি থাকে তাহলে বাংলাদেশের সর্বত্র যত প্রশাসনিক কার্যালয় থাকুক না কেন প্রতিটা প্রশাসনিক কার্যালয়ে দেখা যাবে যে এই ন্যায়পালের একটা ব্যাপক ভূমিকা থাকবে, যেটা দেশে দুর্নীতি বন্ধ করতে একটা বড় সহায়ক হবে। প্রতিটি স্তরে, প্রশাসনের প্রতিটি স্তরে যেমন সরকারি কার্যক্রমের জনগণের সেবা পাওয়ার যে সিস্টেম থাকবে সেই সিস্টেমের যে আবেদন থাকবে, আবেদনের সাথে সাথে কপি স্থানীয় ন্যায়পাল এবং কেন্দ্রীয় ন্যায়পালের কাছে তার আবেদন চলে যাবে এবং যখন প্রশাসনিক যে দপ্তর সে তার দায়িত্ব পালন করলো তারও দায়িত্ব পালন করার পরে তার কপি চলে যাবে স্থানীয় কিংবা এই কেন্দ্রীয় ন্যায়পালের দপ্তরে। যদি এই বিষয় দুটা থাকে, অর্থাৎ ন্যায়পালের ভূমিকা যদি স্থানীয় এবং কেন্দ্রীয়ভাবে ভূমিকা পালন করে, যদি সেই ন্যায়পাল প্রতিষ্ঠিত করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশ থেকে এই দুর্নীতি বিদূরিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা দেখি যে আমাদের বিভিন্ন কলকারখানাগুলো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে গেছে।